দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার ওবায়দুল কাদের, গ্রেপ্তারের ভিডিও ফাঁস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, ইনু, মেনন সহ 28 জনের বিরুদ্ধে মামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে তরুণ কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব 13 বছর পর হারুন বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদিনের মামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। একই দিন সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। আওয়ামী লীগের টানা 3 বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা, এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সব সময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। তবে আন্দোলন দমাতে বিগত সরকারের ওপর মহলের নির্দেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সরকারি হিসাবে 16, 17 ও 18 জুলাই 3 দিনের পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত 150 ছাত্র জনতা। গণমাধ্যমের হিসাবে এই সংখ্যা 2 শতাধিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার 19 আগস্ট তাদের নামে মামলা করা হয়েছে। জানা গেছে, মিরপুরের শিক্ষার্থী আলবিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই মামলায় আরও অন্তত 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পদত্যাগের এক দফায়। পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে এক পর্যায়ে সারা দেশে সেনা মোতায়েন করে সরকার। তাতেও শেষ রক্ষা হয়নি। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তবে 5 আগস্ট শেখ হাসিনার পালানোর আগে 2 আগস্ট এ কঠিন পরিস্থিতির মুখোমুখি হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েন তিনি। খবর ভারতীয় সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইকের প্রতিবেদন অনুসারে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য ওই বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান। সেখানে তিনি সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে কিছু যুক্তি তুলে ধরেন। ওয়াকার উজ্জামান তাদের বোঝানোর চেষ্টা করেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার দেশগুলোর মতো হয়ে যেতে পারে। এই সময় তিনি কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে বলেন, 1970 সালের পর আমাদের দেশে এমন গণবিক্ষোভ আর কখনো ঘটেনি।
এটি একটি ব্যতিক্রম ঘটনা, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। তবে সেনাপ্রধানের বক্তব্যে আশ্বস্ত হননি কর্মকর্তারা। তরুণ কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। এর মধ্য দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দাবি মানতে বাধ্য হন। বৈঠকের 3 দিন পর 5 আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন। ওই হেলিকপ্টার তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যান। সেখানে বাংলাদেশ বিমানের একটি C-130 পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল। সেটা তাকে দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে নিয়ে যান। জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর, কারণ তাকে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয়। প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল। বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করছে। তারা 1,719টি গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। মত বিনিময়ে সেনাপ্রধানের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তে আহ্বান আসে। তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন। তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। একজন কনিষ্ঠ কর্মকর্তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু বলেন আমিন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনা শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি অদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেনাপ্রধান তার সঙ্গে একমত পোষণ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কয়েকজন কর্মকর্তা অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে। সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন 5 এয়ার ডিফেন্স রেজিমেন্ট কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। চট্টগ্রামে আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন। সবশেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক চাপ ও হয়রানির মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে বাস্তুর একটি গানের কথা তুলে ধরেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুল রহমান মুরাদ ভূঁইয়া সোমবার 19 আগস্ট রিটটি করেছেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। রিটকারী আরিফুল রহমান ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। বিচারপতি KM আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে। 13 বছর পর হত্যা প্রচেষ্টার অভিযোগে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার 19 আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন তিনি। জানা গেছে, 2011 সালে 6 জুলাই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। সেদিনের ওই ঘটনায় জড়িত ছিলেন সে সময়ের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি, বর্তমানে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও তৎকালীন সহকারী কমিশনার এসি ও বর্তমানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
এ ঘটনায় জয়নুল আবেদিনের পক্ষে বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হারুন ও বিপ্লব সহ পুলিশের ৩০ জনের মতো সদস্যকে আসামি করে মামলা করেন তিনি। কিন্তু ঘটনার দিনেই পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জয়নুল আবেদিনের বিরুদ্ধেও একটি মামলা করা হয়। এদিকে শেখ হাসিনার পদত্যাগে, সরকার পতন ও দেশ ত্যাগের পর পলাতক এই দুই কর্মকর্তা